বন্ধুরা, আজকে আমরা কলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করব। কলিগেটিভ প্রপার্টি হচ্ছে সংখ্যাগত ধর্ম। দ্রবণের কিছু কিছু ধর্ম আছে, যেই ধর্মগুলি দ্রবণে উপস্থিত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। এই ধর্মগুলিকে সংখ্যাগত ধর্ম বলা হয়। এরকম 4টি ধর্ম রয়েছে। একটি হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। একটি হচ্ছে দ্রাবকের স্ফুটনাঙ্কের উন্নয়ন, ইলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। একটি হচ্ছে দ্রাবকের হিমাঙ্কের অবনমন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আরেকটি হচ্ছে অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেশার। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে ডেল্টা পি বাই P10 এর সাহায্যে প্রকাশ করা হয়। দ্রাবকের স্ফুটনাঙ্কের উন্নয়নকে ডেল্টা টিবি এর সাহায্যে প্রকাশ করা হয়। ডেল্টা হচ্ছে পরিবর্তন বোঝাতে ব্যবহৃত হয়, টি তাপমাত্রা বোঝাতে, আর বি বয়েলিং বা স্ফুটন বোঝাতে। ডেল্টা টিএফ দিয়ে দ্রাবকের হিমাঙ্কের অবনমন বোঝানো হয়, আর পাই চিহ্নটি দিয়ে অভিস্রবণ চাপ অর্থাৎ অসমোটিক প্রেশারকে বোঝানো হয়। এবার আমরা দেখছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে কেন ডেল্টা পি বাই P10 হিসাবে লেখা হয়। ধরে নিচ্ছি একটি পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট উষ্ণতায় কিছু তরল রাখা আছে। এবার এর থেকে উৎপন্ন বাষ্পচাপ হচ্ছে ওই তরলের বিশুদ্ধ বাষ্পচাপ, একে আমরা P10 দিয়ে লিখলাম। যখন এই তরলের মধ্যে আমরা বাইরে থেকে কোনো কঠিন দ্রাব যোগ করি, তখন এই তরলের বাষ্পচাপ কমে যায়। কেন কমে যায় আমরা আলোচনা করব। এখন আপাতত আমরা দেখে নিচ্ছি, যখনই আমরা কোনো তরলের মধ্যে বাইরে থেকে কোনো অনুদ্বায়ী কঠিন দ্রাব যোগ করব, তার বাষ্পচাপ কমে যাবে। কমে গেলে এবার দ্রবণের বাষ্পচাপ ধরি P1। তাহলে কঠিন দ্রাব যোগ করার ফলে বাষ্পচাপের কিছু পরিবর্তন হয়েছে, বাষ্পচাপ কিছু হ্রাস পেয়েছে, এবং বাষ্পচাপের এই হ্রাসের মান হবে P10 - P1। একে ডেল্টা পি এর সাহায্যে লেখা হলো। আর এখানে দেওয়া হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। তাহলে আপেক্ষিক অবনমন কি? আপেক্ষিক অবনমন হলো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সাপেক্ষে বাষ্পচাপ কতটুকু কমেছে তাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। সুতরাং বাষ্পচাপের অবনমন হলো ডেল্টা পি, আর বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বুঝাতে একে আমরা P10 দিয়ে ভাগ করতে পারব। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সাপেক্ষে বাষ্পচাপ কতটুকু হ্রাস পেল সেইটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এখান থেকে দেখা যাচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সমান। খেয়াল রাখতে হবে, যেই কোনো সংখ্যাগত ধর্ম দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। এখান থেকে দেখা যাচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশের সমান। এখান থেকে দেখা যাচ্ছে দ্রাবকের স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রবণের মোলাল গারত্বের সমানুপাতিক। এখান থেকে দেখা যাচ্ছে দ্রাবকের হিমাঙ্কের অবনমন দ্রবণের মোলাল গারত্বের সমানুপাতিক। আর অভিস্রবণ চাপ পাই এর মান হচ্ছে C × R × T। এখানে C হচ্ছে মোলার গারত্ব, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর ক্যাপিটাল T হচ্ছে তাপমাত্রা। এবার দেখা গেল প্রতি ক্ষেত্রেই সংখ্যাগত ধর্মগুলি দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করছে, কিন্তু এক্ষেত্রে আলাদা আলাদা গারত্ব নেওয়া হয়েছে। যেমন বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে মূল ভগ্নাংশের সাহায্যে প্রকাশ করা হয়েছে। তাহলে প্রশ্ন আসবে
যে কি কারণে প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা গাঢ়ত্ব নেওয়া হয়েছে। রাউল্টের সূত্র থেকে আমরা দেখেছি আমরা যখন বাষ্পচাপকে প্রকাশ করি সেটা মূল ভগ্নাংশের সাহায্যেই প্রকাশ করা হয়। এই কারণে যেহেতু এক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন আমরা হিসাব করছি, তাই এক্ষেত্রে গাঢ়ত্ব হিসাবে দ্রাবের মূল ভগ্নাংশই নেওয়া হয়েছে। স্ফুটনাঙ্ক এর উন্নয়ন যখন আমরা মাপব, স্ফুটনাঙ্কের উন্নয়নের অর্থ হচ্ছে স্ফুটনাঙ্কের বৃদ্ধি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা তাপমাত্রার বৃদ্ধি মাপব, তাপমাত্রার পরিবর্তন মাপব। তাহলে এমন একটি গাঢ়ত্বের আমার প্রয়োজন হবে যেই গাঢ়ত্বটি উষ্ণতার পরিবর্তনে নিজে না পাল্টায়। মোলাল গাঢ়ত্ব এমন একটি গাঢ়ত্ব যা উষ্ণতার পরিবর্তনে নিজে পরিবর্তিত হয় না। তাই দ্রাবকের স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবনমন এই দুই ক্ষেত্রেই যেহেতু উষ্ণতার পরিবর্তন মাপা হয়, অর্থাৎ স্ফুটনাঙ্কের কত বৃদ্ধি হলো তা মাপা হয় বা হিমাঙ্কের কত হ্রাস হলো তা মাপা হয়, তাই এই দুই ক্ষেত্রেই মোলাল গাঢ়ত্ব ব্যবহার করা হয়েছে। আর অভিস্রবণ চাপের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট তাপমাত্রায় অভিস্রবণ চাপ মাপা হয়, তাই এই ক্ষেত্রে মোলাল গাঢ়ত্বের দরকার নেই, তাই এক্ষেত্রে মোলার গাঢ়ত্বকে বেছে নেওয়া হয়েছে। এবার আমরা তাহলে জেনেছি যেই কোনো সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিগুলি দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। তাই আমরা এখান থেকে লিখতে পারি সংখ্যাগত ধর্মগুলি, সংখ্যাগত ধর্ম অর্থাৎ কলিগেটিভ প্রপার্টিগুলি দ্রাবের কণা সংখ্যার সমানুপাতিক, দ্রাবের কণা সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ দ্রাবের মূল সংখ্যার সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দ্রবণের মধ্যে যদি দ্রাবের কণা বা দ্রাবের মূল সংখ্যা বেশি থাকে, এই সংখ্যাগত ধর্মগুলিও বেশি হবে। যেমন আমরা যদি দ্রাবের বেশি সংখ্যক কণা দ্রবণে যোগ করি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হবে, স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি হবে, হিমাঙ্কের অবনমন বেশি হবে, অভিস্রবণ চাপ বেশি হবে। আবার মূল সংখ্যা আমরা জানি ভর বাই আণবিক ভর, সুতরাং আমরা বলতে পারি সংখ্যাগত ধর্ম প্রপোর্শনাল টু ভর বাই আণবিক ভর। এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো দ্রাবের আণবিক ভর যদি কম হয়, তাকে যদি আমরা তরলের মধ্যে দ্রবীভূত করি, তাহলে ওই দ্রবণের সংখ্যাগত ধর্ম বেশি হবে। অর্থাৎ কোনো দ্রাবের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মটি আণবিক ভরের ব্যস্তানুপাতিক। দ্রাবের আণবিক ভর যত কম হয়, দ্রবণের সংখ্যাগত ধর্ম তত বেশি হয়, আর দ্রাবের আণবিক ভর যত বেশি হয়, দ্রবণের সংখ্যাগত ধর্ম তত কম হয়। এই দুইটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে, এগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব বাষ্পচাপের অবনমন কেন হয়, স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন হয়, হিমাঙ্কের অবনমন কেন হয় এবং অভিস্রবণ চাপই বা কি। আমরা যদি এইখানে বিশুদ্ধ তরল নেই একটি বদ্ধ পাত্রে নির্দিষ্ট উষ্ণতায়, আমরা জানি বাষ্পায়ন তরলের উপরিতল থেকে ঘটে, ফলে একটা নির্দিষ্ট উষ্ণতায় এখান থেকে বাষ্প তৈরি হবে। উপরিতলে কণা সংখ্যা যত বেশি থাকবে, বাষ্পায়নও তত বেশি হবে, বাষ্প চাপও তত বেশি হবে। এবার যদি আমরা বাইরে থেকে কোনো অনুদ্বায়ী কঠিন দ্রাব তার মধ্যে যোগ করি, তখন দ্রাব এই তরলের সমগ্র অংশে ছড়িয়ে পড়বে। অনুরূপভাবে তরলের উপরিতলেও কিছু দ্রাবের কণা চলে আসবে। দ্রাবের কণাগুলিকে আমরা এরকম বৃত্তের সাহায্যে প্রকাশ করলাম। যেহেতু তরলের উপরিতলে কিছু দ্রাবের কণা চলে এসেছে, ওই অংশ থেকে কিন্তু তরলের কণাগুলি সরে যেতে হবে। তাই যেহেতু উপরিতলে তরলের কণা সংখ্যা হ্রাস পেয়েছে, তাই এখান থেকে বাষ্পায়নের পরিমাণও কম হবে। যেহেতু বাষ্পায়ন কম হবে, এখানে উৎপন্ন বাষ্পের পরিমাণও কম হবে, তাই বাষ্পচাপও কম হবে। সোজা কথায় আমরা বলতে পারি যে যখন আমরা কোনো তরলের মধ্যে বাইরে থেকে কঠিন অনুদ্বায়ী দ্রাব যোগ করি, তখন তরলের উপরিতলে তরলের কণা সংখ্যা হ্রাস পায়, আর যেহেতু তরলের কণা সংখ্যা হ্রাস পায়, তাই এক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপও হ্রাস পায়। তাহলে আমরা দেখলাম যে বাষ্পচাপের
অবনমন কেন হয়। এবার আমরা ধরে নিচ্ছি যে একটি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P10, কিছু কঠিন দ্রাব মেশানোর দরুন তার বাষ্পচাপ হয়েছে P1। তাহলে বাষ্পচাপের হ্রাস কত হবে? বাষ্পচাপের হ্রাস হবে P10 মাইনাস P1। আর বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হবে P10 মাইনাস P1 ডিভাইডেড বাই P10। এবার আমরা প্রমাণ করে দেখব যে এই রাশির মান x2 এর সমান। রাউল্টের সূত্র থেকে আমরা জানি P1 ইকুয়াল টু x1 P10। তাহলে আমরা এটার জায়গায় লিখতে পারি P10 মাইনাস P1 এর ভ্যালু হচ্ছে x1 ইন্টু P10 ডিভাইডেড বাই P10, और এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু P10 বাই P10 মাইনাস x1 P10 বাই P10। এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস P10 মার্ডার, তাহলে এর ভ্যালু থাকবে x1। 1 মাইনাস x1 ইকুয়াল টু x2, কারণ আমরা জানি x1 প্লাস x2 ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন অর্থাৎ ডেল্টা P বাই P10 হচ্ছে x2, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সমান। আমরা জেনেছি যে যখন আমরা কোনো তরলের মধ্যে বাইরে থেকে কোনো কঠিন দ্রাব মেশাই তাহলে ওই দ্রবণের বাষ্পচাপ হ্রাস পায়। দ্রবণের যেই ধর্মগুলি এই বাষ্পচাপের উপর নির্ভর করে তাদের মানও এক্ষেত্রে পরিবর্তিত হয়, আর ওইগুলি হচ্ছে সংখ্যাগত ধর্ম। এক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, দ্রাবকের স্ফুটনাঙ্কের উন্নয়ন, দ্রাবকের হিমাঙ্কের অবনমন, অবিশ্রবণ চাপ সবগুলি বাষ্পচাপের উপর নির্ভর করে। তাই বাইরে থেকে যখন আমরা তরলের মধ্যে কঠিন দ্রাব যোগ করলাম ওই দ্রবণের বাষ্পচাপ হ্রাস পেল, এবং বাষ্পচাপের উপর যে ধর্মগুলি নির্ভর করে সেই ধর্মগুলিও পরিবর্তিত হবে। তাহলে আমরা এখান থেকে প্রথমেই দেখলাম বাষ্পচাপের অবনমন কেন হয়, এবং বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যে মূল ভগ্নাংশের সমান তাও আমরা দেখে নিলাম। এবার আমরা 2 নম্বর কেসে আসছি, দ্রাবকের স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিবি প্রপোর্শনাল টু এম। এবার প্রশ্ন হচ্ছে, যখনই আমরা কোনো তরলের মধ্যে বাইরে থেকে কঠিন অনুদ্বায়ী দ্রাব যোগ করব দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? আমরা অলরেডি দেখেছি তরলের মধ্যে বাইরে থেকে কঠিন যোগ করলে দ্রবণের বাষ্পচাপ কিন্তু কমে যায়। এবার আমরা দেখব বাইরে থেকে কঠিন দ্রাব যোগ করলে স্ফুটনাঙ্ক কেন বৃদ্ধি পায়। তাহলে প্রথমে আমাদের জানতে হবে স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক কি জিনিস। স্ফুটনাঙ্ক হচ্ছে একটি তাপমাত্রা, সিমিলারলি হিমাঙ্ক হচ্ছে একটি তাপমাত্রা। স্ফুটনাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় তরল থেকে, এই পাত্রের মধ্যে আমরা একটা তরল নিলাম, ধরি বাইরের চাপ 1 অ্যাটমসফিয়ার, বাহ্যিক চাপ 1 অ্যাটমসফিয়ার। এই তরলের মধ্যে আমরা, এই পাত্রের মধ্যে যে তরল নিলাম তাকে যখন আমরা উত্তপ্ত করি তখন সেটা বাষ্পীভূত হয়। এই উৎপন্ন বাষ্পের চাপ যেই মাত্র 1 অ্যাটমসফিয়ার হয়ে যাবে, অর্থাৎ যখন তরলের বাষ্পচাপ বাহ্যিক চাপের যখন সমান হবে তখন এই তরল ফুটতে শুরু করবে। তাই স্ফুটনাঙ্ক হচ্ছে এমন একটি তাপমাত্রা যেই তাপমাত্রায় তরল থেকে উৎপন্ন বাষ্পচাপ বাহ্যিক চাপের সমান হয়। খুব ভালো করে জিনিসটা মনে রাখতে হবে। স্ফুটনাঙ্ক হচ্ছে এমন একটি তাপমাত্রা যেই তাপমাত্রায় তরল থেকে উৎপন্ন বাষ্পচাপ বাহ্যিক চাপের সমান হয়। হিমাঙ্কের ক্ষেত্রে কি হয়? তরল কঠিনে পরিণত হয়। এখানে আমরা একটা তরল নিলাম, ঘনীভবনের ফলে এটা কঠিনে পরিণত হবে। তরলের একটা বাষ্পচাপ আছে একটা নির্দিষ্ট উষ্ণতায়, কঠিনের একটা বাষ্পচাপ আছে। হিমাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় তরল থেকে উৎপন্ন বাষ্পচাপ কঠিন থেকে উৎপন্ন বাষ্পচাপের সমান হয়ে যায়। হিমাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় তরল থেকে উৎপন্ন বাষ্পের চাপ কঠিন থেকে উৎপন্ন বাষ্পের চাপের সমান হয়ে যায়। এবার আমরা বুঝতে পারবো কি কারণে
কোনো তরলের মধ্যে বাইরে থেকে কঠিন অনুদ্বায়ী কঠিন যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটে। এখানে আমরা একটা লেখচিত্র আঁকব। আমরা অলরেডি বুঝে গেছি স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক বাষ্পচাপের উপর নির্ভর করে। আমরা এখানে একটা লেখচিত্র আঁকলাম। এক্স অক্ষ বরাবর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর চাপ বৃদ্ধি পাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর প্রেসার বা চাপ বৃদ্ধি পাচ্ছে। এই জায়গায় ধরে নিচ্ছি চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে এইখানে আমরা যদি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা একটা আঁকি, এর প্রত্যেক ক্ষেত্রেই চাপ হবে 1 অ্যাটমসফিয়ার। এটা আমরা ধরলাম 1 অ্যাটমসফিয়ার। ধরি আমরা তরল দ্রাবক হিসাবে জলকে নিয়েছি, আর কঠিন হিসাবে যে কোনো পদার্থ যেমন গ্লুকোজ বা চিনি নিলাম। এখানে আমরা দুইটা লেখচিত্র আঁকব। এই লেখচিত্রটি হচ্ছে দ্রাবকের বাষ্পচাপের লেখচিত্র, আর এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপের লেখচিত্র। এবার কিভাবে বুঝলাম এটা দ্রাবকের আর এটা দ্রবণের? আমরা অলরেডি দেখেছি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাবকের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপ অপেক্ষা বেশি হবে, কারণ দ্রবণের বাষ্পচাপ সবসময় দ্রাবকের বাষ্পচাপ থেকে কম হয়। তাহলে এই নির্দিষ্ট তাপমাত্রায় যদি আমরা দেখি, তাহলে এই তাপমাত্রায় এই লেখচিত্রের চাপ হচ্ছে এতটুকু, আর এই লেখচিত্রের চাপ হচ্ছে এতটুকু। তাহলে এই নির্দিষ্ট তাপমাত্রায় কার চাপ বেশি? এই লেখচিত্রের চাপ বেশি। আর আমরা জানি একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাবকের চাপ বেশি হবে। তাই এটা হচ্ছে দ্রাবকের লেখচিত্র, আর এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপের লেখচিত্র। এবার স্ফুটনাঙ্ক কোন তাপমাত্রা হবে? যেই তাপমাত্রায় দ্রাবকের বাষ্পচাপ বাহ্যিক চাপের সমান হয়। এটা কোন বিন্দুতে হয়েছে? এই বিন্দুতে। এই বিন্দুতে দ্রাবকের যে চাপ আর বাহ্যিক যে চাপ 1 অ্যাটমসফিয়ার দুটোটা সমান হয়েছে। এটা কোন উষ্ণতায় হলো? এই উষ্ণতায় সংঘটিত হলো। এটাকে আমরা টিবি দিয়ে লিখব, অর্থাৎ এটা হচ্ছে দ্রাবকের স্ফুটনাঙ্ক। আর দ্রবণের ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ আর বাহ্যিক চাপ যখন সমান হবে, তখন যেই উষ্ণতায় এটা হবে এটা হবে দ্রবণের স্ফুটনাঙ্ক। দ্রবণের বাষ্পচাপ আর বাহ্যিক চাপ এই পয়েন্টে সেম হলো, তাহলে এই পয়েন্ট যেই তাপমাত্রায় রয়েছে সেটা হবে দ্রবণের স্ফুটনাঙ্ক। এটাকে আমরা টিবি ড্যাশ দিয়ে লিখতে পারবো। তাহলে আমরা লেখচিত্র থেকে কি দেখলাম? টিবি অপেক্ষা টিবি ড্যাশ বড়। যেহেতু টিবি ড্যাশ বড়, টিবি অপেক্ষা অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্ক দ্রাবকের স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি হয়। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দ্রাবকের ক্ষেত্রে যেহেতু বাষ্পচাপ বেশি, তাই কম তাপমাত্রাতেই দ্রাবকের বাষ্পচাপ বাহ্যিক চাপের সমান হয়ে যায়। আর দ্রবণের ক্ষেত্রে যেহেতু বাষ্পচাপ কম, বাহ্যিক চাপের সমান হতে গেলে দ্রবণের ক্ষেত্রে যেহেতু বাষ্পচাপ কম, দ্রবণের বাষ্পচাপকে বাহ্যিক চাপের সমান হতে গেলে বেশি তাপমাত্রার প্রয়োজন, অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্ক দ্রাবকের তুলনায় বেশি হয়। বোঝা গেল কথা? আমি আরেকবার রিপিট করছি। দ্রাবকের বাষ্পচাপ যেহেতু বেশি, সেই কারণে দ্রাবকের বাষ্পচাপ বাহ্যিক চাপের সমান হতে গেলে কম তাপমাত্রাতেই এটা হয়ে যায়। কিন্তু দ্রবণের বাষ্পচাপ যেহেতু কম, তাই বাহ্যিক চাপের সমান হতে গেলে বেশি তাপমাত্রায় এটা সংঘটিত হবে। এই কারণে দ্রবণের স্ফুটনাঙ্ক দ্রাবকের স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি। তাই আমরা যখনই দ্রবণ তৈরি করি, তরলের মধ্যে কঠিন অনুদ্বায়ী পদার্থ যোগ করে যখন আমরা দ্রবণ তৈরি করি, সেই দ্রবণের স্ফুটনাঙ্ক কিন্তু বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি হয়। এবার আমরা দেখব হিমাঙ্কের অবনমন কেন হয়। একইভাবে আমরা লেখচিত্র আঁকব। এক্স অক্ষ বরাবর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর চাপ বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা একটা লেখচিত্র আঁকলাম। এটা হচ্ছে বিশুদ্ধ কঠিনের বাষ্পচাপের লেখচিত্র। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে,
চাপও বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, চাপও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কঠিনের লেখচিত্র আঁকলাম। আরও দুটি লেখচিত্র আমরা আঁকবো, এখানে আর এখানে একটি, আর এইখানে। এটা হচ্ছে দ্রাবকের লেখচিত্র, এটা হচ্ছে দ্রবণের লেখচিত্র। এবার এটা দ্রাবকের বাষ্পচাপের লেখচিত্র কিভাবে আমরা বুঝলাম? আমরা অলরেডি দেখেছি দ্রাবকের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপ অপেক্ষা বেশি হয়। তাই যদি একটা নির্দিষ্ট তাপমাত্রার কথা বলি, এই তাপমাত্রায় এই লেখচিত্রের চাপ এতটুকু আর এই লেখচিত্রের চাপ এতটুকু, তাহলে কোন ক্ষেত্রে চাপ বেশি? এই ক্ষেত্রে চাপ বেশি। আর আমরা জানি দ্রাবকের বাষ্পচাপ বেশি হয়, তাই এই লেখচিত্রটা হচ্ছে দ্রাবকের বাষ্পচাপের লেখচিত্র, আর এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপের লেখচিত্র। হিমাঙ্ক কী জিনিস আমরা আগেই বলেছিলাম। হিমাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ কঠিনের বাষ্পচাপের সমান হয়ে যায়। লেখচিত্র থেকে বোঝা যাচ্ছে যে দ্রবণের ক্ষেত্রে এই পয়েন্টে কঠিনের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপের সমান হয়ে গেছে, আর দ্রাবকের ক্ষেত্রে এই পয়েন্টে কঠিনের বাষ্পচাপ দ্রাবকের বাষ্পচাপের সমান হয়েছে। তাহলে দ্রবণের ক্ষেত্রে এই পয়েন্ট যেই উষ্ণতায় হয়েছে সেটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক, আর দ্রাবকের ক্ষেত্রে এই পয়েন্ট যেই উষ্ণতায় হয়েছে সেটা হচ্ছে দ্রাবকের হিমাঙ্ক। এটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক, এটাকে আমরা TF ড্যাশ দিয়ে লিখব, আর এটা হচ্ছে দ্রাবকের হিমাঙ্ক, এটাকে আমরা TF দিয়ে লিখব। লেখচিত্র থেকে দেখা যাচ্ছে TF ড্যাশ TF অপেক্ষা কম, অর্থাৎ দ্রবণের হিমাঙ্ক দ্রাবকের হিমাঙ্ক অপেক্ষা কম। তাহলে আমরা সহজ কথায় কি বলতে পারি? সহজ কথায় আমরা বলতে পারি, যেহেতু আমরা জানি যেই উষ্ণতায় তরল থেকে উৎপন্ন বাষ্পচাপ কঠিনের বাষ্পচাপের সমান হয় সেই উষ্ণতা হচ্ছে হিমাঙ্ক, আর দ্রাবকের বাষ্পচাপ যেহেতু বেশি হয় সুতরাং বেশি তাপমাত্রাতে ইহা কঠিনের বাষ্পচাপের সমান হয়ে যাবে, আর দ্রবণের বাষ্পচাপ যেহেতু কম হয় তাই কম তাপমাত্রাতেই ইহা কঠিনের বাষ্পচাপের সমান হয়ে যাবে। এই কারণে দ্রবণের হিমাঙ্ক দ্রাবকের হিমাঙ্ক অপেক্ষা কম হয়। তাই যখন আমরা বাইরে থেকে কোনো তরলের মধ্যে অনুদ্বায়ী কঠিন দ্রাব যোগ করি, তখন তাকে আমরা বাইরে থেকে যখন আমরা কঠিন দ্রাব যোগ করি কোনো তরলের মধ্যে, তখন তার হিমাঙ্কের অবনমন ঘটে। অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলি খুব বড় করা সম্ভব নয়, কারণ আমার কিছু ইন্টারনেট ইস্যু আছে, বড় ভিডিও আপলোড করতে কিছু সমস্যা হয়, তাই আমি ছোটো ছোটো ভিডিও করছি। এই কারণে ভিডিওটাকে আর বড় করলাম না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।